বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শাহবাগ সহ সারা দেশে ছাত্র জনতার উল্লাস। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আমাদেরকে অনেক খুশি লাগতেছে। মুজিববাদের পতনের ফলে এই বাংলাদেশ বাঙালি জাতি আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের রোডম্যাপ চাইলেন হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার দাবি। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিকভাবে বিচারের রোডম্যাপ আমাদের সামনে ঘোষণা করতে হবে। বাড়ছে একক মাতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণকারীর সংখ্যা। দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সহযোগিতা সহজ করতে পারে সংগ্রামী নারীর জীবন। লোকসানের অজুহাতে দুধের দাম লিটারে 5 টাকা কমালো মিল্ক ভিটা। ন্যায্য দাম না পাওয়ায় গবাদি পশু পালনে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। শুভ সকাল। এখন সকালের আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি তানজিম শাফিন এবং আমি সুমাইয়া রাত্রি। জুলাই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। দলটিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলেও মানবতা বিরোধী অপরাধের বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও সংশোধন আনা হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের 3 ঘণ্টাব্যাপী বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আইন সংশোধনের অধ্যাদেশ শিগগিরই জারি হবে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। হাসিব বিল্লার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এ বিজয় ছাত্র জনতার, বিজয়ের আনন্দে গগন বিদারী উল্লাস। তবে দাবি আদায়ে ছিল দীর্ঘ 9 মাসের প্রতীক্ষা, ত্যাগ ও সংগ্রাম। আওয়ামী লীগ পতনের পর দলটির শীর্ষ নেতাদের কেউ বিদেশে পলাতক, কেউ কারাবন্দী, কেউ আত্মগোপনে। কিন্তু তারপরও গণ অভ্যুত্থান ও জাতীয় ঐক্যকে বিতর্কিত করতে কর্মীরা ছিল বেশ তৎপর। তাই বিভিন্ন সভা সমাবেশে ছাত্র জনতা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসলেও গত বৃহস্পতিবার রাত থেকে উত্তাল রাজধানী। শুক্রবারের পর শনিবারও আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগ যখন জনসমুদ্র, তখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাত 8টা থেকে শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত 11টায়। বৈঠক শেষে বেরিয়ে এসে ব্রিফিং করেন আইন উপদেষ্টা, সঙ্গে ছিলেন অন্যান্য উপদেষ্টারাও। লিখিত বক্তব্যে আইন উপদেষ্টা বলেন, বৈঠকে রাজনৈতিক দলের কৃতকর্মের জন্য শাস্তির বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন দেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। আইসিটি আইনে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার করার আগ পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকবে বলেও জানান আইন উপদেষ্টা। আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। ব্রিফিংয়ে আসিফ নজরুল জানান, আগামী 30 কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে। গত বৃহস্পতিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার অবস্থান কর্মসূচি শুরু হয়। এরপর যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল কিংবা শাহবাগ প্রায় 48 ঘন্টার অবস্থান কর্মসূচি শেষে ছাত্র জনতার দাবির মুখে এই সিদ্ধান্ত এলো। এর মাধ্যমে আওয়ামী লীগ 75 বছরের পুরনো দলটির বিচার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। নির্বাচনের পূর্বেই আওয়ামী লীগের বিচারের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে সরকারের বেঁধে দেওয়া ৩০ কার্যদিবসের ব্যাপারে তিনি বলেন ৩০ কার্যদিবস পর্যন্ত সরকারকে পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার দাবি জানান। বলেন জানুয়ারিতে দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা থাকলেও সেটি এখনও দৃশ্যমান হয়নি। এছাড়া আওয়ামী লীগের সকল অর্থনৈতিক প্রতিষ্ঠান বন্ধের দাবি জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিকভাবে বিচারের রুটম্যাপ আমাদের সামনে ঘোষণা করতে হবে। আমরা এই সমন্বিত শক্তি, আমরা এই ৩০ কার্যদিবস আমরা পর্যবেক্ষণের মধ্যে রাখব। জুলাই ঘোষণাপত্রে রাজনৈতিক জনগোষ্ঠী হিসাবে আমাদের ঐতিহাসিক সংগ্রামের বিবরণ, জুলাই গণহত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের শিকার ভুক্তভোগীদের মর্যাদা প্রতিষ্ঠাকরণ, জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফ্যাসিবাদ ব্যবস্থার বিরুদ্ধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কথা আবশ্যিকভাবে উল্লেখ করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয় শাহবাগে উল্লাস প্রকাশ করেছেন ছাত্র জনতা। টানা ৩ দিন রাজপথে থেকে আন্দোলনের ফসল ঘরে তুলতে পেরে শুকরিয়া আদায় করেছেন তারা। শাহাদাত অভ্রও জানাচ্ছেন বাকিটা। ছাত্র জনতার এমন উচ্ছ্বাস দ্বিতীয়বারের মতো দেখল দেশের মানুষ। আমাদের প্রাণের দাবি, এই দেশের জনগণের দাবি, এই দাবি আজকে পূরণ হয়েছে। ৫ই আগস্টের পরে আমাদের আরেকটি বিজয় হয়েছে। মুজিববাদের পতনের ফলে এই বাংলাদেশ বাঙালি জাতি আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। দেশের রাজনীতিতে আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। টানা আন্দোলনের পর নিষিদ্ধ ঘোষিত হলো ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ। ৭১ পরবর্তী সবচেয়ে বড় রাজাকার দল হিসেবে আওয়ামী লীগ ছিল এবং সবচেয়ে বড় স্বৈরাচার যে শাসক ছিল সেটা হলো আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে বাংলাদেশ ২ ধাপ, ৫ ধাপ, ১০ ধাপ এগিয়ে গেল। তারা ইন্ডিয়ার প্ল্যান, ইন্ডিয়ার প্রেসক্রিপশন আমাদের দেশে অ্যাপ্লাই করছিল। ইন্ডিয়ার বি টিম হিসেবে তারা কাজ করছে। আজকে ইন্ডিয়ার বি টিম মাঠ থেকে আউট হয়ে গেল। উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠকের পর আইন উপদেষ্টা এই ঘোষণা দেন শনিবার রাত ১১টায়। তার সাথে সাথেই আনন্দে ফেটে পড়ে ছাত্র জনতা। আমাদের মন প্রাণ থেকে আমরা অনেক অনেক আনন্দিত যে এরকম একটা স্বৈরাচার দল বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে। এদেশের আপামর জনগণের সাথে যে প্রতারণা করা হয়েছে, এদের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার রাখে না। ১৬ বছরের জমে থাকা ক্ষোভ যেন কণ্ঠে ফুটে উঠেছে এই শাহবাগে। আমরা আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের মাধ্যমে আমরা ছাত্র জনতা খুবই আনন্দিত। আজকে যেভাবে আমরা সবাই মিলে ঐক্য নিষিদ্ধ করেছি, সামনের ভবিষ্যতে যেন অন্য কোনো দল মাথা ছাড়া না দিতে পারে। আজকে এখান থেকে যেন তারা শিক্ষা গ্রহণ করে। জুলাই বিপ্লবীরা যতদিন বেঁচে আছে এই বিপ্লবকে ব্যাহত করতে আমরা দিব না। আগেও আমরা ঐক্য ছিলাম, এখন আমরা ঐক্য আছি। দেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে জুলাই গণহত্যা, যার রক্তের দাগ আজও শুকায়নি। তার বিচার করার দাবিও উঠে এসেছে ছাত্র জনতার কণ্ঠে। জুলাই যে স্বীকৃতি, এটা অবশ্যই খুব দ্রুত সময়ের ভিতরে দিতে হবে। জুলাই ঘোষণাপত্র সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মাধ্যমে আমরা জুলাইয়ের বিপ্লবের শহীদদের রক্তের সম্মানকে আমরা ধরে রাখতে পেরেছি। আওয়ামী লীগ সর্বশেষ তার কর্মফল পেয়েছে। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। টানা ৩ দিনের আন্দোলন শেষে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার স্পেস সহ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা করল। ৫ই আগস্টের পর সব থেকে বেশি যে আকাঙ্ক্ষিত বিষয়টি ছিল সেটি হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি, আর আজকেই যেন সেটির পূর্ণতা পেল। এখানে থাকা সবাই বলছেন আগামীতে যেন কোনোভাবেই কোনো দল ফ্যাসিস্ট দল হিসেবে গড়ে উঠতে না পারে, সেজন্য আওয়ামী লীগকে দিতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। শাহাদাত অভ্র, এখন ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণার পরেই সারা দেশে আনন্দ উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে সিদ্ধান্ত আসার পরেই মধ্যরাতে জেগে ওঠে বিভিন্ন নগরী ও পাড়া মহল্লা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সুরাইয়া আক্তারের প্রতিবেদন। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে ছাত্র জনতা। শুধু রাজধানী নয়, চট্টগ্রামেও হয়েছে আনন্দ মিছিল। ১৬ শহর বিপ্লব উদ্যান ও ২ নম্বর গেট মোড়ে ছাত্র জনতা ছাড়াও সাধারণ মানুষকে সড়কে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। ফ্যাসিস্ট বিরোধী ঐক্যমঞ্চের মিছিল শেষ হয় ১৬ শহর স্টেশনে। নেতারা গুম, খুন ও গণহত্যায় জড়িতদের বিচারের পাশাপাশি জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান।
এই নিষিদ্ধ হওয়ার মাধ্যমে আমরা একটা মেসেজ সবাইকে দিতে চাই, আগামীতে যাতে আওয়ামী লীগের মতো বা শেখ হাসিনার মতো কেউ স্বৈরাচার ফেসিবাদ হয়ে গড়ে উঠতে না চায়। এখানেই আমাদের আন্দোলনের সমাপ্তি হয় নাই। আমাদের যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হবে না। ছাত্র জনতা যখনই মাঠে নামে তখনই দাবি আদায় করে ছাড়ে, মাঠ ছাড়ে না। অনেকদিন আশা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সন্ত্রাসীদের রাস্তা নাই, বাংলাদেশে কখনো হবে না ইনশাআল্লাহ। ময়মনসিংহে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। ঘোষণার পরপরই টাউন হল জুলাই চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি জিলা স্কুল মোড় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রধান উপদেষ্টা ছাত্র সমাজের এই আন্দোলনের মুখে এটা প্রমাণ করেছে যে আসলে এই বিচার যথার্থভাবে সম্পন্ন করা সম্ভব। যেই দাবি নিয়ে ছাত্র সমাজ মাঠে নামি না কেন, আমরা সেটা নিয়ে সফল হয়ে বাড়ি ফিরি। বিশেষ করে রাজনৈতিক দলগুলো একটি শিক্ষা পাবে যে কোনো ধরনের অপরাধ করে এই বাংলাদেশে স্থায়ী হওয়া যায় না। নেত্রকোনায়ও একই চিত্র। রাত 12টার দিকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয় শহরের মোক্তাপাড়া থেকে। মিছিল ঘুরে বেড়ায় শহরের প্রধান প্রধান সড়ক। মিছিলে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও জাতীয় নাগরিক পার্টির সদস্যরাও। এদিকে কুমিল্লায় 3 দফা দাবিতে পূর্বালী চত্বরে অবস্থান নেয় ছাত্র জনতা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন এলাকায়। আওয়ামী লীগকে শুধু নিষিদ্ধ নয়, 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দেয় তারা। কোনো যদি কিন্তু তবে ছাড়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জুলাইয়ের ঘোষণাপত্র দিতে হবে। দেশ জুড়ে ছাত্র জনতার একটাই দাবি, গণতন্ত্রের নামে অপরাধের রাজনীতি চিরতরে নিষিদ্ধ হোক। সুরাইয়া আক্তার, এখন। কারো প্রতি অন্যায় হোক, জামাত তা চায় না, তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সময়ের দাবি ছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় শনিবার মধ্যরাতে মগবাজার চৌরাস্তার শোকরানা সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আংশিক দাবি পূরণ হয়েছে। ফ্যাসিস্ট দলটির বিচার নিশ্চিত হলে দাবি পূর্ণতা পাবে। বাংলাদেশের 18 কোটি মানুষের আমের একটি দাবি আজকে আংশিক বাস্তবায়ন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দাবি আমাদের পুরা বাস্তবায়িত হয়নি। জুলাই প্রক্লেমেশন এখনো আসেনি, বিপ্লবের পূর্ণাঙ্গ ঘোষণা এখনো আমরা পাইনি। আমরা ইনশাআল্লাহ ধাপে ধাপে সামনের দিকে এগিয়ে যাব। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না, এই জুলাইকেই বুকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আজও শহীদ পরিবারের গঠিত কমিটিকে নিয়ে আমরা বসেছিলাম, তাদের চোখের পানি আমরা দেখেছি। তারা বলেছে সরকারের কোনো সাহায্য চাই না, আমরা ন্যায় বিচার চাই, উনি হাসিনার বিচার চাই। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত 11টার দিকে নগরের বহদ্দারহাট বড়াইপাড়া থেকে গ্রেপ্তার হন তিনি। পুলিশ জানায়, বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুনের মামলায় শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 15 মার্চ রাতে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করেছিল তেজগাঁও থানা পুলিশ। এরপর দিন প্রতিক্রিয়া জানিয়ে স্ত্রী তামান্না শারমিনের বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর গত 29 মার্চ দিবাগত রাত 2:15টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোডে দুর্বৃত্তের গুলিতে আবদুল্লাহ ও মানিক নামে 2 জন নিহত হন। ঘটনার 1 এপ্রিল বাকলিয়া থানায় নিহত মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন সহ 7 জনের নামে হত্যা মামলা দায়ের করেন। দুগ্ধ ভান্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা। দেশের দুধের চাহিদার সিংহভাগ এই অঞ্চল থেকে সংগ্রহ করা হলেও ন্যায্য দাম পাচ্ছেন না খামারিরা। তাদের অভিযোগ, একদিকে গোখাদ্যের চড়া দর, অন্যদিকে লোকসানের অজুহাতে লিটারে 5 টাকা দুধের দাম কমেছে মিল্ক ভিটা। এতে গবাদি পশু পালনে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। রিফাত রহমানের প্রতিবেদন, আর ছবি তুলেছেন ইমরান শেখ। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা, এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় গোচারণ ভূমি। মিলভিটার একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠার পর থেকে গড়ে ওঠে শত শত গরুর খামার, যেখান থেকে প্রতিদিন 5 লাখ লিটার দুধ যায় দেশের বিভিন্ন স্থানে। মিলভিটার 500 সমবায় সমিতির আওতায় প্রতিষ্ঠানটিতে প্রতিদিন 1 থেকে 1.5 লাখ লিটার দুধ সরবরাহ করে প্রায় 25,000 সদস্য। বাকি দুধ চলে যায় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ অন্যান্য প্রতিষ্ঠানে।
খামারিদের অভিযোগ সমিতিভুক্ত হওয়ায় বাধ্য হয়ে 48 থেকে 51 টাকা লিটারে দুধ বিক্রি করতে হয় তাদের। একদিকে গোখাদ্যের চড়া দর, অন্যদিকে সম্প্রতি দুধের দাম লিটারে 5 টাকা কমানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ অবস্থায় লোকসানে পড়ে গাভী পালনে আগ্রহ হারাচ্ছেন খামারিরা। খাদ্যের দাম ঠিকই বেড়েছে, আবার দুধের দাম কমে গেছে, কিন্তু ওই আপনার ওইটা কম্পেয়ার করতে গেলে আপনার দুধের দাম অনেক কম হয়। আমরা মিল মিটার দুধ মাঝে মাঝে বন্ধ করতেছে সকাল বিকাল, এবং ঘোষের কাছে আমার ধর্না ধরা লাগে। ঘোষ আমার দুধ নেয় না, 30 টাকা 35 টাকা করে দুধের দাম দেয়। 60 টাকা কেজি 65 টাকা কেজি খোল বসি। এতে আমাদের এইভাবে থাকলে করে গরু পালা ধরে রাখা সম্ভব নয়। এই সপ্তাহের দাম আমরা পাইনি, তাতে ঘোষ বলছে আমরা 35 টাকা করে দাম দেব। তো এইভাবে যে দুধ 60 টাকার উপরে আমাদের মিল বিটেই দাম আসতো, সেই দুধ আমাদের 35 টাকা করে বিক্রি করতে হচ্ছে। গো খামারিরা দিশেহারা হয়ে গেছে, হয়তো গো সম্পদ আমাদের ধ্বংসের প্রান্তে চলে আসতেছে। মিলভিটা কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানটির বাজার দর ধরে রাখতেই দুধের দাম কমানো হয়েছে। অন্যান্য কোম্পানির চেয়ে 1 টাকা বেশি আছে। এখন তো দুধ মডেল অন্যান্য প্রতিষ্ঠানে হলো 50 টাকা, আমাদের ছিল 57 টাকা 60 টাকা। মোট দুধ আসতে দিলে আমরা ক্যাপাসিটির বাইরে চলে যাই, দুধ সব নষ্ট হয়ে গেছে। আর্থিক ক্ষতি, প্রতিষ্ঠানে আর্থিক ক্ষতি কমানো। এ অবস্থায় শুধু মিলভিটার উপর নির্ভরশীল না থেকে দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তা তৈরির পরামর্শ সংশ্লিষ্টদের। একটি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল না থেকে তারা যেন সমবায়ের মাধ্যমে হোক বা এককভাবে হোক, তারা যেন ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে এই দুগ্ধজাত পণ্য তৈরির জন্য এই জিনিসগুলি যেন তারা শিখে। তাহলে দেখা যাবে যে তাদের এই দুধ নিয়ে আর কোনো সমস্যা, আর কোনো চিন্তা তাদের থাকবে না। সিরাজগঞ্জের শাজাদপুর উপজেলায় ছোট বড় মিলে প্রায় 30,000 গরুর খামার রয়েছে। আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছেন কয়েক লাখ মানুষ। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে বুদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে বিহারে বিহারে চলছে প্রার্থনা, ধর্মীয় দেশনা, ছোয়াইয়ং দান সহ নানা আনুষ্ঠানিকতা। এ মুহূর্তে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে রয়েছেন রিজভি রাহাত, যুক্ত হচ্ছি তার সঙ্গে। রিজভি, আজ সারাদিন দিনটিকে ঘিরে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে জানাবেন? সকালবেলা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব কিন্তু দিনে কিন্তু তারা দান এবং দর্শিত এবং শোভাযাত্রার মাধ্যমে তারা কিন্তু বৌদ্ধ ধর্মের পালন করে থাকে। আমরা একটি জানিয়ে রাখি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে উৎসবটির দিনে কিন্তু এবং বিহারগুলোতে কিন্তু আয়োজনে কিন্তু জানিয়ে রাখি। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি একটি শোভাযাত্রা কিন্তু বিভিন্ন পাড়া থেকে শোভাযাত্রাটি তাদের সুরক্ষিত হবে। তো আমরা যেমন দেখতে পেয়েছি বিহারগুলোতে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা নারী, পুরুষ এবং বাচ্চারা কিন্তু এই সত্যি তারা তাদের এই ধর্মীয় পালনের ধর্মীয় পাঠনের মাধ্যমে কিন্তু তাদের সত্যি পালন করে থাকে। এমনিতে ব্যক্তি কিন্তু জল সঞ্চার এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কিন্তু তারা এই উৎসবটি সারা ধর্মীয় উৎসব তারা সারা দিন ব্যাপী পালন করে থাকে। তো বিহারে পাড়াতে বিভিন্ন পাড়া এবং বিহারগুলোতে কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীরা কিন্তু বৌদ্ধ পূর্ণিমাকে পালন করে থাকছেন। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, এই ভোরবেলায় সকালবেলায় কিন্তু একটি র্যালি শোভাযাত্রার মাধ্যমেই কিন্তু তাদের এই বিহারটিতে আসার কথা রয়েছে। তো আমাদেরকে এখানে বিহার তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, কিন্তু একটু পরে তাদের শোভাযাত্রার মধ্যে দুটি কিছু জল সঞ্চার করা হবে এবং সারাদিন ব্যাপী তারা নানা আনুষ্ঠানিকতার মধ্যে কিন্তু তারা এই দিনটি পালন করে থাকবেন। তো আমরা দেখতে পেয়েছি বিভিন্ন ভিতরে ধর্ম এবং মহাপ্রভুমান এবং বুদ্ধ লাভের কারণে কিন্তু পার্বত্য জেলা সব বৌদ্ধ ধর্মীয় সমাজ কিন্তু পালন করে থাকে। আমরা এখন জানি ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। আপনি বুদ্ধ পূর্ণিমার বিভিন্ন আনুষ্ঠানিকতা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রিজভি রাহাত।
ব্রাহ্মণবাড়িয়ার নির্মাণাধীন 4 লেন প্রকল্পের প্রায় 11 কোটি টাকার মালামাল চুরির অভিযোগ করেছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। গেল 5 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত কয়েক ধাপে প্রকল্প এলাকা থেকে এসব মালামাল চুরি হওয়ায় সম্প্রতি থানায় মামলা করেছে প্রতিষ্ঠানটি। এ ঘটনায় ধিমেতালে চলা আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 4 লেনের কাজ আরও ধীর হয়েছে। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদন। স্থলপথে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয় 2020 সালে। এর আওতায় আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত 51 কিলোমিটার সড়ক 4 লেনের কাজ শুরু হয়। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় 5,791 কোটি টাকা। 3 প্যাকেজে মহাসড়কটির নির্মাণে কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। তবে নানা সংকটে ঢিমেতালে চলছে নির্মাণ কাজ। গেল বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় 300 কর্মকর্তা কর্মচারী নিজ দেশে চলে যায়। এতে বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ। পরে 2 দেশের উচ্চ পর্যায়ের আলোচনার পর গেল নভেম্বরে পুনরায় কাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের অভিযোগ, কর্মকর্তা কর্মচারীরা ভারতে চলে যাওয়ার সুযোগে প্রকল্প এলাকা থেকে প্রায় 11 কোটি টাকার শাটারিং ম্যাটেরিয়ালস, মাইনর অ্যাসেট, ভোগ্যপণ্য ও রিইনফোর্সমেন্ট সহ বিভিন্ন মালামাল চুরি করা হয়েছে। নতুন করে ভারত থেকে এসব মালামাল এলে নির্মাণ কাজ পুরোদমে শুরু হবে বলে জানান এ কর্মকর্তা। অল টুগেদার 11 কোটি টোটাল মালামাল গেছে। ইনকু মেজর মালামাল কাস্টিং আছে রিইনফোর্সমেন্ট, डोका मटेरियल, शटरिंग टाइप मटेरियल ये माल गए तो लेकिन আমি অলরেডি পিও ইস্যু করেছি ইন্ডিয়া থেকে, বাট এই জন্য একটু টাইম লাগছে। মালামাল চুরির পাশাপাশি অভ্যন্তরীণ জটিলতায় প্রকল্পে ধীরগতি। এমন পরিস্থিতিতে আরও 2 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাবনার কথা জানান প্রকল্প ব্যবস্থাপক। এদিকে তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তার এবং মালামাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের সকল জনবল ভারতে ফিরে গিয়েছিল এবং তাদের অনুপস্থিতির কারণে এখানে একটা নিরাপত্তাহীনতায় তাদের নির্মাণ সামগ্রীর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল এবং সেই সময় কিছু অসাধু চক্র কিছু চুরির ঘটনা ঘটেছে আমাদের প্রকল্প এলাকায়। তো পরবর্তীতে তারা অক্টোবর মাসে ফিরে এসে তাদের চুরির ঘটনাগুলো অ্যাসেসমেন্ট করে তারা পুলিশ বিভাগের কাছে একটা অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রেক্ষিতে আমাদের সদর থানায় গত 4 মে একটি মামলা রুজু হয়েছে। মামলাটি এখন তদন্তাধীন আছে এবং তদন্তের অংশ হিসেবে আমরা সব বিষয় মাথায় রেখে কাজ করব এবং কী মালামাল তাদের এখান থেকে চুরি হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা সহ এর সাথে যারা জড়িত সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। নানা সংকটে এর আগে কয়েক দফায় বৃদ্ধি পাওয়া প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আগামী জুনে। যদিও প্রকল্পের অগ্রগতি মাত্র 57%, আর প্রকল্পের 3য় প্যাকেজের কাজ এখনও শুরুই করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। যুদ্ধবিরতির মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তবর্তী অঞ্চলে ড্রোন ও আর্টিলারি শেল হামলার অভিযোগ ভারতের। যদিও যুদ্ধবিরতি ঘোষণার পরপরই সীমান্তের 2 প্রান্তে চলে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল। পাক প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানালেও এখনও প্রতিক্রিয়া দেয়নি ভারতের সরকার প্রধান। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি মেনে চললেও তাদের সেনাবাহিনী সবসময় প্রস্তুত থাকবে। নাফিয়ারমান মনন জানাচ্ছেন বাকিটা। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরের চিত্র এটি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের আকাশ ছেয়ে যায় ড্রোনে, যা ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইতোমধ্যে কাশ্মীর ও রাজস্থানের বেশ কয়েকটি স্থানে পাকিস্তানের ড্রোন ভূপাতিতের দাবি করেছে ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। লাইন অফ কন্ট্রোলে আর্টিলারি শেল হামলার অভিযোগ মিলেছে। সীমান্তবর্তী 4 রাজ্যের বেশ কয়েকটি জায়গায় দেখা গেছে ব্ল্যাকআউট। ভেরিফাইড এক্স হ্যান্ডেলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ হামলার ভিডিও পোস্ট করে জানান, সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় মানা হচ্ছে না যুদ্ধবিরতি। অথচ যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ফুল দিয়ে বরণ করা হয় সেনাদের। উর্দি ভিন্ন হলেও সবার অনুভূতি ছিল এক। শত্রুর বিরুদ্ধে দেশকে রক্ষায় বীরত্বের পরিচয় রাখায় ভারত ও পাকিস্তান 2 দেশের সেনাবাহিনী কুড়ায় জনসাধারণের প্রশংসা। রাস্তায় মিষ্টি বিতরণ কিংবা আনন্দ মিছিল, যার যার অবস্থান থেকে স্বস্তির মুহূর্তটি উদযাপন করেন সীমান্তের 2 প্রান্তের মানুষ। जंग जो है
किसी भी मसले का हल नहीं होती, आखिर में बातचीत पे टेबल पे आना पड़ता है। ट्रंप ने अच्छा इकदाम किया कि जंग को जो है जंग बंदी में तब्दील किया, रोक लिया, आगे बढ़ाने नहीं दिया। जंग में कोई भी जो है मसला हल नहीं होता है, सिर्फ डायलॉग से ही होता है। बातचीत ही किसी भी मसले का हल डायलॉग है। छोटे बच्चे, बूढ़े, बुजुर्ग जो कुछ भी थे, मतलब दिन को घर में रहते थे, शाम को मतलब हमको अलग अलग गाँव में शिफ्ट होना पड़ता था। इसी फायरिंग की वजह से अब हम बहुत खुश हैं कि सीज फायर हो गई। উপমহাদেশের দুই পরাশক্তির মধ্যে টানা 4 দিনের হামলা পাল্টা হামলার মধ্যে শনিবার বিকেলে আসে কাঙ্ক্ষিত ঘোষণা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে দুপক্ষের সম্মতির তথ্য নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে দুই দেশকে অভিনন্দন জানান তিনি। নেতৃত্ব ও সক্রিয় ভূমিকা রাখার মাধ্যমে শান্তি স্থাপন করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান 48 ঘণ্টা ধরে ভারত ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। এতে সঙ্গ দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। অস্ত্রবিরতির রূপরেখা নিয়ে দুদেশের সরকার প্রধানকে বৈঠকে বসার আহ্বান জানান মার্কো রুবিও। পাক পররাষ্ট্রমন্ত্রীর দাবি, যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তুরস্ক সহ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে 3 ডজন দেশ। বিপরীতে ভারতীয় পররাষ্ট্র সচিব জানান, শনিবার স্থানীয় সময় বিকাল 5টা থেকে আকাশ, নৌ ও স্থলসীমায় একযোগে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। অস্ত্রবিরতি নিয়ে পরবর্তী আলোচনার উদ্দেশ্যে সোমবার দুদেশের প্রতিনিধি দলের মধ্যে অনুষ্ঠিত হবে বৈঠক। Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea. চুক্তি মেনে চলার অঙ্গীকার দিলেও যুদ্ধের জন্য সেনারা প্রস্তুত থাকবে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। গেল 22 এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের জবাব দিতে পাকিস্তানে অপারেশন সিন্দুর নামে অভিযান চালায় ভারত। এর জবাবে একাধিকবার ভারত ভূখণ্ডে মিসাইল ও ড্রোন হামলা চালায় পাকিস্তান। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ভূস্বর্গখ্যাত কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের সংঘাত বহু পুরনো। দুই দেশেই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ডটি নিজেদের দাবি করে আসছে। সম্প্রতি পেহেলগামে 26 পর্যটক হত্যাকাণ্ডের জেরে আবারও সংঘর্ষে জড়ায় দুই দেশ। ভারত ও পাকিস্তানের পানির প্রধান উৎস নৈসর্গিক পাহাড়ি অঞ্চল কাশ্মীর। বিশেষজ্ঞদের মতে সেনাবাহিনীর উপস্থিতি ছাড়া এই উপত্যকায় নিরাপত্তা শঙ্কার মুখে পড়তে পারে। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ হলেও ভারত বা পাকিস্তান যে কোনো রাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার স্বাধীনতা ছিল কাশ্মীরের। তবে আদিবাসীদের আক্রমণের মুখে কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং সহায়তার বিনিময়ে ভারতের সঙ্গে যোগ দিতে সম্মত হন। 1949 সালে কাশ্মীরের যুদ্ধবিরতি কার্যকর হলেও দুই দেশই সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানায়। কার্যত তখন থেকেই ভারতের জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের আজাদ কাশ্মীর নামে দুই অংশে ভাগ হয়। পুরো কাশ্মীর ভূখণ্ড নিজেদের দাবি করলেও কিছু অংশে কর্তৃত্ব বজায় রেখেছে ভারত ও পাকিস্তান। সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় দুই দেশ। কাশ্মীরে জঙ্গিদের মদদ দেওয়ার অভিযোগ এনে পাকিস্তানের বিরুদ্ধে এর আগেও বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয় ভারত। কাশ্মীরের বড় একটি অংশ ভারতের শাসনে থাকতে রাজি না। বিশেষ রাজ্যের মর্যাদা এবং কাশ্মীরি জনগণ পূর্ণ স্বাধীনতার দাবিও জানায়। কাশ্মীরি ভারতের একমাত্র অঞ্চল যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। জম্মু কাশ্মীরের 70 লাখ জনসংখ্যার প্রায় 60% মুসলিম, যেখানে উচ্চ বেকারত্বের পাশাপাশি বিক্ষোভ ও বিদ্রোহ লেগেই আছে। সেনাবাহিনীর উপস্থিতিকেও মানতে নারাজ কাশ্মীরবাসী। এমন অবস্থায় 2019 সালে 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়ে নেয় নয়াদিল্লি। These areas could not necessarily become independent. And they have to be, either part of, although there are Kashmiris who still argue that Kashmir should become independent, but how would Kashmir survive? ভারত ও পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল দিয়ে বিভক্ত কাশ্মীর। এই নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশই বহুবার সংঘর্ষে জড়িয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে কাশ্মীর ইস্যুতে শান্তি আলোচনার প্রস্তাব দেয় পাকিস্তানকে। এর ঠিক 1 বছর পরই পাঞ্জাবের পাঠানকোটে ভারতীয় বিমান ঘাঁটিতে হামলার দায় পাকিস্তানের ঘাড়ে চাপায় ভারত। ভেস্তে যায় দুই দেশের মধ্যে শান্তি আলোচনা। What Kashmiris are very tired of is repression and state control on both sides. They want
to live with dignity without fear and without presence of militaries on both sides. ভারত ও পাকিস্তান উভয় দেশের জন্য পানির অন্যতম উৎস কাশ্মীর উপত্যকা। বেশিরভাগ নদীগুলোর উৎস সেখান থেকে আসে। সিন্ধু চুক্তির আওতায় 6টি নদী সমানভাবে ভাগ করে দেওয়া হয় ভারত ও পাকিস্তানের মধ্যে। তবে ভারতের নদীগুলো উজানে আর পাকিস্তানের নদীগুলো ভাটিতে। পাকিস্তানের অভিযোগ, বিভিন্ন সময় নদীগুলোর পানিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ভারত। তানভীর জানি, এখন বিশ্ব। এবার খেলার খবর। ক্রীড়াঙ্গনে রাজনীতি মুক্ত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একই সঙ্গে জানিয়েছেন খেলাধুলার বিকেন্দ্রীকরণ করে ঢাকা থেকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে কাজ করছে সরকার। গণমাধ্যমে আসিফ মাহমুদ আরও বলেন, আর্থিক সংকট কাটাতে ফেডারেশনগুলোতে বরাদ্দ বাড়াচ্ছে সরকার। ওয়াসেল হক পান্থর প্রতিবেদন। দেশের ক্রীড়াঙ্গনে রাজনীতির থাবা সবসময়ই ছিল, দিনে দিনে সেটি যেন আরও বাড়ছে। সরকার বদলালে বদলায় ফেডারেশন থেকে ক্লাবগুলোতে সংগঠকদের চেহারা। তবে গণ অভ্যুত্থানের সরকার ক্রীড়াঙ্গনকে রাজনীতির বলয়মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে। আমাদের তো একটু এক্সপিরিয়েন্স হয়েছে যে কারা আসলে ইভিল প্র্যাকটিসগুলোর সাথে জড়িত, ফিক্সিংয়ের সাথে জড়িত, ট্রাফিকিংয়ের সাথে জড়িত স্পোর্টসে। এখন তারা নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে নিয়ে আবার স্পোর্টসে এক ধরনের দখল দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যেন না হয়। স্বাধীনতার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গন ঢাকামুখী। ক্রিকেট, ফুটবলের মতো জনপ্রিয় খেলা চিটাগাং বা সিলেটে আয়োজন হলেও সংখ্যাটা নগণ্য। তবে অন্যান্য খেলা ঢাকার বাইরে যায় না বললেই চলে। অন্তর্বর্তী সরকারের বৈষম্যমুক্ত দেশ গড়ার প্রচেষ্টায় খেলাধুলা বিকেন্দ্রীকরণে নজর যুব ও ক্রীড়া উপদেষ্টার। সকল স্পোর্টসে যেটা চাচ্ছি বিকেন্দ্রীকরণ, শুধু ঢাকা কেন্দ্রিক স্পোর্টসগুলো হয়ে যাওয়ার কারণে এটা একটা একটা ফ্যান্টাসি থিং হয়ে থাকতেছে। বাট এটাতে আসলে এই যে প্রান্তিক যারা আছেন, সম্ভাবনাময় যারা আছেন, তাদের অংশগ্রহণ কিংবা এই যে ট্যালেন্ট হান্ট আজকে এখানে হচ্ছে, এই সুযোগটা দিনে দিনে সীমিত হয়ে এসেছে। আমরা চেষ্টা করছি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে ওই দিকগুলো কাভার করার, যাতে করে স্পোর্টসের বিকেন্দ্রীকরণটা, ট্রুলি বিকেন্দ্রীকরণটা আমরা করতে পারি। ইভেন দর্শকদেরকেও এঙ্গেজ করা সেখানকার, এই উদ্যোগগুলো আমরা নিচ্ছি। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনের অধিকাংশ ফেডারেশনের সাধারণ সমস্যা অর্থ সংকট, বাস্তবতা ভিন্ন। সার্চ কমিটির অনুসন্ধানে বেরিয়েছে ভিন্ন তথ্য। বরাদ্দ পাওয়া অর্থ নাকি ঠিকমতো খরচই করতে পারেনি ফেডারেশনগুলো। তবে পিছিয়ে পড়া ফেডারেশনগুলোতে বাড়তি নজর দিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়। দু একটা স্পোর্টস ছাড়া বাকি স্পোর্টসগুলোতে সেভাবে মনোযোগ দেওয়া হয়নি। আমরা ইতিমধ্যেই বাজেট বৃদ্ধি করারও উদ্যোগ নিয়েছি। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে মাত্র 17 কোটি টাকা বাজেট ডিসবার্স করা হয়েছিল ফেডারেশন। ইভেন যেটা সরকার বরাদ্দ করেছিল সেটাও খরচ করা হয়নি। এবার আমরা আরও বাড়িয়ে চাচ্ছি, যাতে করে আমরা এই যে অন্যান্য ফেডারেশনগুলো যাদেরকে আমরা সেভাবে সহযোগিতা করতে পারিনি বিগত সময়, আমরা যথাযথভাবে যাতে সহযোগিতা করতে পারি। উপদেষ্টার কথাই নতুন স্বপ্ন বুনতেই পারে ক্রীড়াপ্রেমীরা। ফেডারেশনের দায়িত্বশীলরা সেগুলো পূরণ করতে পারবে তো? ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করব এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, শাহবাগ সহ সারা দেশে ছাত্র জনতার উল্লাস। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, আমাদেরকে অনেক খুশি লাগতেছে। মুজিববাদের পতনের ফলে এই বাংলাদেশ, বাঙালি জাতি আবার নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছে। নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচারের রোডম্যাপ চাইলেন হাসনাত আব্দুল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংস্কার দাবি। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নির্বাচনের ঘোষণার পূর্বে আবশ্যিকভাবে বিচারের রুটম্যাপ আমাদের সামনে ঘোষণা করতে হবে। বাড়ছে একক মাতৃত্বের চ্যালেঞ্জ গ্রহণকারীর সংখ্যা। দৃষ্টিভঙ্গির পরিবর্তন আর সহযোগিতা সহজ করতে পারে নারীর সংগ্রামী জীবন। লোকসানের অজুহাতে দুধের দাম লিটারে 5 টাকা কমালো মিল্ক ভিটা। ন্যায্য দাম না পাওয়ায় গবাদি পশু পালনে আগ্রহ হারাচ্ছেন খামারিরা।
এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। চোখ রাখুন ফেসবুকে facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।